আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা এবং ধর্মগুরু। 1979-এর ইসলামিক বিপ্লবের পর 80-এর দশক থেকেই তিনি ইরানের শাসনতন্ত্রের প্রতিমূর্তি হয়ে আছেন। ইরানে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট থাকলেও তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কিন্তু তিনি কি আসলেই ইরানের ইতিহাসের শ্রেষ্ঠ শাসক নাকি নির্যাতনকারী স্বৈরাচার? কেমন আছে ইরানের মানুষ বিপ্লবের পর? খামেনি কি আসলেই নিজ দেশকে পশ্চিমা আধিপত্য থেকে রক্ষা করছে নাকি নিজ দেশের মানুষকে আধুনিকতা থেকে বঞ্চিত করছে? এইসব নিয়েই আমাদের আজকের ভিডিও। সো চলুন ডিটেলসে এক্সপ্লেইন করি। আয়াতুল্লাহ আলী খামেনি 1939 সালের 19শে এপ্রিল ইরানের মাশহাদে এক সহজ সাধারণ ধর্মীয় পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সেই ইরানের শিরকের শাসনের বিরোধিতা করেন এবং বারবার গ্রেফতারির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। 1977 থেকে 79 সালের ইসলামী বিপ্লবের ধারাবাহিকতায় 1979 সালের ফেব্রুয়ারিতে পল্লবী হাকিম মোহাম্মদ রেজা শাহ পালিয়ে যান। তারপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি দেশে ফিরেন এবং ইরানে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি গড়ে তোলেন। 1989 সালের 4 জুন রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে, আর সেই থেকে এখন পর্যন্ত তিনি ইরানের সর্বোচ্চ নেতা ও ধর্মগুরু। এগুলো তো হলো ইতিহাস। এখন একটু বর্তমানে আসি। কেমন আছে ইরানের মানুষ? বিপ্লবের পর থেকে ইরানের কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে? আমেরিকা ও পশ্চিমা বিশ্বের এত স্যাংশনের পরও তারা অর্থনীতির হাল ধরে রাখতে পেরেছে কিনা? দেশটিতে কি গণতন্ত্র টিকে আছে নাকি নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ? সো এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমরা বিপ্লব থেকে এখন পর্যন্ত ইরানের যাত্রাকে দুই ভাগে ভাগ করব। এক হলো পজিটিভ সাইডস আর দ্বিতীয়ত নেগেটিভ সাইডস। প্রথমেই আসি পজিটিভ সাইডস। 1979 সালে ইরানের শিক্ষার হার ছিল প্রায় 47%, এখন তা বেড়ে হয়েছে 85%। উচ্চশিক্ষায় নারী অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, আর বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বড় একটা অংশই নারী। এছাড়া বিপ্লবের আগে গ্রামীণ স্বাস্থ্যসেবা সীমিত ছিল, যা এখন অনেকাংশে উন্নত হয়েছে। ইরানে মানুষের গড় আয়ু 1979 সালে ছিল প্রায় 56 বছর, এখন তা বেড়ে 77 বছর হয়েছে। বিপ্লবের পর সড়ক, বিদ্যুৎ, পানি সরবরাহ, টেলিযোগাযোগ ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। বর্তমানে ইরানের গ্রামাঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ প্রায় 99%। ইরান এখন গবেষণায় মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম সক্রিয় দেশ। এছাড়াও ন্যানো টেকনোলজি, মেডিসিন, পারমাণবিক প্রযুক্তি ও স্যাটেলাইট গবেষণার ক্ষেত্রেও অনেক অগ্রগতি করেছে ইরান। এইবার আসি নেগেটিভ সাইডস। ইরানে নিয়মিত নির্বাচন হলেও তা স্বচ্ছতা ও প্রতিযোগিতার অভাবে গণতন্ত্র থেকে দূরে। সর্বোচ্চ নেতা ও অনির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অধীনেই ক্ষমতা বিন্যস্ত। অন্যদিকে মানবাধিকার সংস্থার পর্যবেক্ষণে বাক স্বাধীনতা, ইন্টারনেট নিয়ন্ত্রণ ও সমপরিবার নির্যাতন সহ ইরানে বিরোধীদের ওপর প্রচুর দমনমূলক ব্যবস্থা চলছে। যেখানে 70-এর দশকে ইরানের জিডিপি বৃদ্ধির হার ছিল 9%, বর্তমানে তা 1%-এরও কম। ইরানে 2019, 2022 ও 2023 থেকে 24 সালে যৌনবিধি বিক্ষোভ সহ নানা সামাজিক আন্দোলনের নিকটে সরকার কঠোর দমন চেষ্টা চালিয়েছে। মৃত্যুদণ্ডের প্রসার, গোপন বিচার, নির্যাতন ও গণহত্যার আশঙ্কাও দেখা গেছে। এছাড়াও সাম্প্রতিক 12 দিনব্যাপী ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর দেশীয়ভাবে জাতীয়তাবাদ ও শাসনের ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা হলেও বাস্তবে 21,000-এর বেশি গ্রেফতার হয়েছে এবং দমনশীল নীতি অব্যাহত রয়েছে। যদিও ইরান বিশ্বের 16তম শক্তিশালী দেশ, কিন্তু বর্তমান সময়ে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট, সাজান নীতি, রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা, এই সব বিষয় নিয়ে সাধারণ মানুষের জীবন খুবই কঠিন হয়ে উঠেছে।